নমস্কার। আজ আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের এক অন্যতম যাকে বলে অমীমাংসিত রহস্য নিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান। হ্যাঁ, নমস্কার। সেই ১৯৪৫ সালের তাইহোকু বিমান দুর্ঘটনা। আর তারপর থেকেই তো প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সত্যিই কি সেদিন ওনার মৃত্যু হয়েছিলেন, নাকি উনি বেঁচে ছিলেন? এই প্রশ্নগুলো নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। একদম। আর আমাদের এই আলোচনার ভিত্তি হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্য, মৃত্যু না জীবন শিরোনামের একটি লেখা। আচ্ছা। আমরা চেষ্টা করব এই লেখায় যে বিভিন্ন তত্ত্ব, যে প্রমাণ বা প্রমাণের অভাবের কথা বলা হয়েছে, সেগুলো একটু খতিয়ে দেখতে। একটা পরিষ্কার ছবি পাওয়ার চেষ্টা আর কি। বেশ, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, ওই সরকারি ভাষ্যটা দিয়ে। হ্যাঁ, যেটা আমরা কম বেশি সবাই শুনেছি, যে ১৯৪৫ সালের ১৮ই আগস্ট তাইহোকুতে, এখনকার তাইপেতে একটা প্লেন ক্র্যাশে নেতাজি গুরুতর আহত হন। আর তারপরে হাসপাতালেই মারা যান। হ্যাঁ, এবং এটাও বলা হয় যে তার চিতাভস্ম জাপানের রিঙ্কোজি টেম্পলে রাখা আছে। শুনতে তো খুবই সোজাসাপটা লাগে। কিন্তু এর মধ্যেই তো অনেক কিন্তু আছে, তাই না? ঠিক। অনেকগুলো ফাঁক আছে। প্রথমত দেখুন, এত বড় একজন নেতার মৃত্যু, তার কোনো পাকা প্রমাণ, ধরুন কোনো ছবি বা অফিসিয়াল ডেথ সার্টিফিকেট, সেরকম কিছু কিন্তু সেভাবে সামনে আনা হয়নি। আচ্ছা। দ্বিতীয়ত, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, ধরুন হাবিবুর রহমান বা জাপানি অফিসাররা, তাদের কথার মধ্যেও বেশ কিছু অসামঞ্জস্য পাওয়া যায়। ঘটনার বিবরণে ফারাক, আঘাত কতটা গুরুত্ব ছিল, শেষকৃত্য কিভাবে হলো, এই সব কিছু নিয়েই নানা রকম কথা আছে। আর সবচেয়ে বড় কথা, কোনো ভারতীয় সরকারই আজ পর্যন্ত। হ্যাঁ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সরকারই কিন্তু বলেনি যে হ্যাঁ, বিমান দুর্ঘটনাতেই ওনার মৃত্যু হয়েছে, এটাই ফাইনাল। এই ধোঁয়াশাটা কিন্তু থেকেই গেছে। আর এই ধোঁয়াশা, এই সন্দেহ, এগুলোর কারণেই তো তদন্ত কমিশন বসেছিল। শাহনওয়াজ কমিশন, খোসলা কমিশন। ঠিক। ৩টে প্রধান কমিশন: ১৯৫৬ শাহনওয়াজ কমিটি, ১৯৭০-এর জাস্টিস খোসলা কমিশন, আর তারপর অনেক পরে ১৯৯৯ সালে জাস্টিস মুখার্জি কমিশন, যেটা ২০০৫-এ রিপোর্ট দেয়। হ্যাঁ। আর এখানেই ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। প্রথম দুটো কমিশন কিন্তু ওই বিমান দুর্ঘটনায় মৃত্যুর থিওরিটাকেই একরকম মেনে নিয়েছিল। কিন্তু মুখার্জি কমিশন? কিন্তু জাস্টিস মুখার্জি কমিশন দীর্ঘ তদন্ত করে একেবারে উল্টো সিদ্ধান্তে পৌঁছালো। তাদের রিপোর্ট বলল, নেতাজি ওই বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং রেনকোজি মন্দিরের ভস্মও তার নয়। কিন্তু সরকার তো সেই রিপোর্টটাকেই খারিজ করে দিল। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে আশ্চর্যের। ভারত সরকার মুখার্জি কমিশনের ফাইন্ডিংস গ্রহণ করল না। এখানেই তো প্রশ্নটা আরও জোরালো হয়। কেন একটা জুডিশিয়াল কমিশনের রিপোর্ট বাতিল করা হলো? এর পেছনে কি কারণ থাকতে পারে? ঠিক, এই প্রশ্নটাই কিন্তু মূল। এই যে রিপোর্টটা গ্রহণ না করা, এটাই কিন্তু বিকল্প তত্ত্বগুলোর দিকে মানুষের মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই মনে হয়, তাহলে কি এমন কোনো কারণ ছিল যা বিচার বিভাগীয় তদন্তের থেকেও বড়? আর এই পরস্পর বিরোধী অবস্থানগুলোর জন্যেই তো অন্যান্য থিওরিগুলোর, যেমন ধরুন ওই উত্তরপ্রদেশের ফয়জাবাদের গুমনামি বাবার ব্যাপারটা, সেটা এত জোর পেল। একদম। গুমনামি বাবা বা ভগবানজি ফয়জাবাদের এক রহস্যময় সন্ন্যাসী। ১৯৮৫ সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, আর অনেকেই তো মনে করতেন যে উনি ছদ্মবেশী নেতাজি। হ্যাঁ, এবং এর পেছনে কিছু কারণও দেখানো হয়। যেমন ধরুন, ওনার হাতের লেখার সাথে নেতাজির হাতের লেখার নাকি ফরেন্সিক পরীক্ষায় মিল পাওয়া গিয়েছিল, এরকম দাবি করা হয়। আর ওনার মৃত্যুর পর ঘর থেকে তো অনেক জিনিসপত্র পাওয়া গিয়েছিল। ঠিক, প্রচুর বই, নোটস, আইএনের কিছু কাগজপত্র, গোল ফ্রেমের চশমা, জার্মান বাইনকুলার, এমন সব জিনিস যা নেতাজির ব্যবহারের জিনিসের সঙ্গে মিলে যায়। আইএনের কিছু অফিসারও তো ওনার সঙ্গে যোগাযোগ রাখতেন। হ্যাঁ, পবিত্রমোহন রায়, লীলা রায়, এরকম বেশ কিছু বিশ্বস্ত লোকজন গোপনে যোগাযোগ রাখতেন এবং বিশ্বাস করতেন যে উনিই নেতাজি। কিন্তু সমস্যাটা হচ্ছে, কোনো একেবারে কনক্লুসিভ প্রমাণ, ধরুন ডিএনএ টেস্ট, সেটা কিন্তু হয়নি বা করা যায়নি। আর সরকারিভাবেও একটা নীরবতা। একদম, একটা অদ্ভুত নীরবতা। দেশের এত বড় একজন নেতার জীবনের শেষটা নিয়ে এত জল্পনা, অথচ কোনোটারই সঠিক উত্তর নেই। এই শূন্যস্থানটাই হয়তো গুমনামি বাবার রহস্যকে বাঁচিয়ে রেখেছে। এর সাথে তো আবার বিদেশি কানেকশনেরও কথা শোনা যায়। কিছু ফরেন গোয়েন্দা রিপোর্ট, অপ্রকাশিত ফাইলস, সোভিয়েত ইউনিয়নের কথা। হ্যাঁ, কিছু আমেরিকান, রাশিয়ান আর্কাইভের দিকেও ইঙ্গিত করা হয়েছে। বলা হয় সেখানে নাকি নেতাজির সোভিয়েত ইউনিয়নে থাকার বা যাওয়ার সম্ভাবনার কথা আছে।
2015 সালে ভারত সরকার তো কিছু ফাইল ডিক্লাসিফাই করেছিল। হ্যাঁ, সেটা একটা বড় পদক্ষেপ ছিল। অবশ্যই, কিন্তু মনে করা হয় এখনও অনেক গুরুত্বপূর্ণ ফাইল, বিশেষ করে অন্য দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে আদান-প্রদান সংক্রান্ত নথি, সেগুলো অপ্রকাশিত। সেগুলো সামনে এলে হয়তো ছবিটা আরও পরিষ্কার হতো। আচ্ছা, এই সব কিছুর পেছনে একটা রাজনৈতিক প্রেক্ষাপটও তো অনেকে দেখেন। যেমন নেহেরু সরকার নাকি নেতাজির পরিবারের ওপর নজরদারি চালাতো। হ্যাঁ, এটা একটা খুব সেন্সিটিভ এবং বিতর্কিত দিক। স্বাধীনতার পর নেহরু সরকার নেতাজির পরিবারের ওপর দীর্ঘকাল ধরে ইন্টেলিজেন্স ব্যুরোর মাধ্যমে নজরদারি চালিয়েছিল। এটা এখন জানা তথ্য। কিন্তু কেন? কিছু গবেষক এবং পরিবারের সদস্যদের ধারণা, যদি নেতাজি সত্যিই বেঁচে থাকতেন এবং স্বাধীনতার পর দেশে ফিরতেন, তাহলে সেটা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হতো। ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারত। উৎস লেখাটিতেও এই সম্ভাবনার কথা নিরপেক্ষভাবেই বলা হয়েছে যে হয়তো এই রাজনৈতিক কারণে সত্যিটা সামনে আনার ক্ষেত্রে একটা অনীহা বা বাধা ছিল। অবশ্যই এটাও একটা থিওরি, এর সপক্ষেও অকাট্য প্রমাণ নেই। তাহলে সব মিলিয়ে দাঁড়াচ্ছে বিমান দুর্ঘটনা, গুমনামি বাবা, সোভিয়েত ইউনিয়ন, কোনো থিওরিরই চূড়ান্ত প্রমাণ নেই। না, নেই। সেই 1945 থেকে আজ পর্যন্ত নেতাজি কোথায়, এই প্রশ্নটা একই রকম জ্বলালো। রহস্যটা আজও সমাধান হয়নি। খুবই আশ্চর্যের। একদম। আর উৎস লেখাটি শেষে যেমনটা বলা হয়েছে, এই সত্যটা খুঁজে বের করার দায়িত্বটা শুধু সরকারের নয়, আমাদেরও, মানে নাগরিক সমাজেরও। নেতাজি তো শুধু ইতিহাস নন, তিনি একটা আদর্শ। তার শেষ পরিণতি কি হয়েছিল সেটা জানার অধিকার আমাদের সকলের আছে। সত্যি, আলোচনাটা শেষ করতে গিয়ে এই প্রশ্নটাই আবার মনে আসছে। এই যে এতগুলো স্তর, এতগুলো তত্ত্ব, এত রহস্য, এর আড়ালে আসল সত্যিটা কি আমরা কোনোদিন জানতে পারব? সেটাই দেখার। নাকি কিছু প্রশ্ন, কিছু রহস্য চিরকালের মতোই অধরাই থেকে যাবে। সময়ই হয়তো এর উত্তর দেবে।